তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন সেটা সত্য নয়, এবং খুব ধারণা করা হচ্ছে এখন, আপনার সাথে আমি একমত, যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া, কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গপাঙ্গ যে ঘেউ ঘেউ পার্টি রয়েছে, এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না, কারণ দে আর নট লিডার্স, তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো, তারা পরীক্ষিত কোন রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নেই। অতএব ওদেরকে দিয়ে বলানো হচ্ছে যে ও খালেদা যে অসুস্থ, তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। হু ইউ আর এক্স্যাক্টলি, হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো ডক্টর ইউনূস হলো খুবই বলবো নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা না অ্যানাদার ডে, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা জিয়া, দিস আর নট ফ্যাক্টর। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ ৭১-এর পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তো সেটাই বলি। ডক্টর ইউনূস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো, ইয়া থেকে, ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম করি। এই কথাগুলো কেন বললাম এর কারণটা হলো, ডক্টর ইউনূস সে ৭১-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোট কালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। এটা সেই শেয়ার করেছিলেন? হ্যাঁ, আমি শেয়ার করেছি। আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি, আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে, তাহলে সেটা নিয়ে গবেষণা করা। এটা আমি ডক্টর ইউনূসকেও জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি, আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট ইউ আর। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না, যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দ্যাট ইজ মাই আইডিয়া। স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষে স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা। বাংলা হবে একটি সাধারণ। এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা প্রমাণ করে আপনি কি ধারণ করেন। আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে, হু দিস গাই। আপনি জানেন, আমাদের দর্শকদের বলি, বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয়, যে মানুষটা কিরকম, কি সমাচার, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, প্রতিটা ইন্টারভিউ এর আগে তারা আপনার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তাদের হাতে থাকে, এবং সেখানে এই বেটা, আমি জানি না সেই ইয়াং কালে এই নামটা কিভাবে দুর্দান্ত, ফেসবুক, আপনার ফেস কিন্তু এখানে হু ইউ আর, আপনি হাইড করতে পারবেন না। যারা লক করেন, এটা দিয়ে তো বোঝা যাচ্ছে ইউ আর হাইডিং সামথিং।
আচ্ছা তাই না? দস্তগীর ভাই, একটা বিষয়, জি। আমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটা আসলোই, আপনি কি, আমি দুঃখিত, আমি অন্য লাইনে কথা বলছিলাম। না কোনো সমস্যা নেই, এভাবেই তো আমরা তো আসলে একটু আড্ডাও দিচ্ছি। আপনি বললেন নির্বাচন, নির্বাচন নিয়ে যে ডক্টর ইউনূসের একটা নাটক, এবং সাথে তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও, এবং তারা বলছে যে, আমি ওই দিন একটা শোতে একজনের সাথে ছিলাম, উনি বলছেন, যিনি ডক্টর ইউনূসের সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বামধারার, উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে, মানে ইউনূস চলে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। তো যেন তেন নির্বাচন করে, যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান, সেখানে গত 16 বছরে তো কোনো দল ব্যান ছিল না। শেখ হাসিনার 18 সালে তো খালেদা জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে উনি বলছেন আসতে, খালেদা জিয়া আসবেন না নির্বাচনে। তো এখন ওনারা যেন তেন নির্বাচন যেতে চান। টেলিফোন কনভারসেশন মনে আছে আপনার? তো জি, আবার জি, জি। আমি একটু আগে দেখলাম জোনায়েদ সেকেটে প্রথম আলোর, নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, জোনায়েদ সাকি। আবার ওই যে আক্তার আছে না, এনসিপি নতুন পার্টিটা, বিএনপি জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়, আক্তার, এরকম। তো এই দিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন, বিএনপির শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল। মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনূসের সাথে আছে? কারণ আপনি দেখেন, এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই, কনস্পিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত। আপনি কি এটা, আমি আপনাকে হেডলাইন গুলা, এটা জাস্ট 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট আগে এক একজনের বয়ানগুলা আমি আপনাকে শোনালাম। তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না, নির্বাচন চায় না? আমার প্রশ্ন, এখন নির্বাচন যদি না হয়, তাইলেও তো ইউনূস আপাতত থাকছে। নির্বাচন যদি ইউনূসের মডেলে হয়, তাহলেও তো আহ, ইউনূস যা চাইবে, ইউনূস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে, জামাতকে বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতায় আনবে। ইদার ওয়েতে ইউনূসই সুবিধা। তো এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা, ইউনূস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা? কারণ ইদার হয়তো ইউনূস তো লাভবান হবে। তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো? অনেকে জিজ্ঞেস ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। করলো এখানে ইনবক্সে। আবার বলুন। মানে শেষ বলছে যে ইদার ওয়েতে তো মানে ইউনূসই সুবিধাজনক অবস্থায় আছে, হলেও সুবিধা, না হলেও সুবিধা। এবং ইউনূস দেশটাকে একদম জাহান্নাম বানায় ফেলতেছে এবং পাকিস্তান বানায় ফেলতেছে। সেই অর্থে কি মনে করতেছে অনেকে যে, তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো, নাকি বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না, কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে, বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও, ইউনূস মুক্ত করো, এরকম বলতেছে, ইউনূস হটাও। সমস্যাটার কথা আপনি তুলে ধরলেন বা আপনি ফিল করছেন, এই সমস্যাটা আসলে আরো জটিল এই কারণে, যারা ক্ষমতায় বসা তারা আসলে বাঘের পিঠে সওয়ার। এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু খুব চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনূস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা, আমি অনেকগুলো ফ্যাক্টর, তো নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে তো সাধারণত বিএনপির যারা আজীবন বিএনপির সাথে, রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, দু একজন হলেও তো আছে হয়তোবা, কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে, সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে?
ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য। এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো, সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। ইউনূসের ভয়টা সেখানেই যে ইউনূস এবং তার এখন কিন্তু আর ইউনূস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্য, সেটা হলো যে আমার একার আর দায় নেই, মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব, তোমাদের কি হবে? তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছ, তারা তো তোমাদেরকে আই এম সরি টু সে চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। দেন হোয়াট? এই জন্য ইউনূস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবডিকে। তার হয়ে যেই মানুষগুলো তার উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই পার্টের এই ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনূস সব শান্তিতে ঘুমে বলে কি হলো অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা, দেখুন ফ্যাক্টর গুলো আপনি ডট ডট চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনূস 2007 সনে বা 8 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন, সেই পার্টি আর্মির সাজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে ব্রিজের নাম। হ্যাঁ, সো এইসবগুলো কিন্তু সিগনাল। অতএব ইউনূস এই জন্য যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো, 71 বিরোধী ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে। এইটা আপনি আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি, কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, তারা এখন বিচার বিভাগ চালাচ্ছে, তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমরা সূর্যকে নিয়ন্ত্রণ করি। জামাতে ইসলামী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে, এরকমও তারা বলছে। হ্যাঁ, এবং তারা বলছে, কিন্তু আসলে সেখানে তারাই নিয়ন্ত্রণ। আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি, সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায়। বিএনপি তো গত বছরের 5ই অগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত।
সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন লক্ষ্য করে যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি আমি 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 কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল যে এটা তো ইনফেকশন একদমই নাই, হ্যাঁ কম। তো এই মানুষের নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি, এই মানুষগুলোর নিউমোনিয়াই তো সর্বশেষ। মানুষ মারা যায় বৃদ্ধ বয়সে, মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। এটা তো পরিকল্পিত। এবং কেন তারেক আসতে পারছে না আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপি কে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দেবে না। সো নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু যুদ্ধে আছি, পৃথিবীর সময় দুই ভাগে বিভক্ত, পৃথিবীর সকল সময়ের সময় দুই ভাগে বিভক্ত। একটি হলো পিস টাইম, একটি হলো ওয়ার টাইম। একটি হলো শান্তিকাল, আরেকটি হলো যুদ্ধকাল। এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত। অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথেও, কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক, সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে, তার সাথে থাকবেন, আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না। অতএব বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো, আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই, কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে করে বলা হয় না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের আবারও প্রমাণিত হলো 71 সনে যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র, লোকবল, টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত, সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভ, ইতিহাস, এমনকি আমরা যে এখন বিজয়ের মাস, এটার কোনো চিহ্ন বাংলাদেশে, এটার কোনো আমেজ, এটার কোনো সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল। অতএব এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সরকার, যেটা বাংলাদেশের সরকার, আসার সাথে সাথে নিষিদ্ধ নয়, এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম এমন ভাবে উপরাতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গজাতে পারে। অতএব ইনক্লুসিভ নির্বাচন হবে ভবিষ্যতে, যেখানে জামাত থাকবে না। অবশ্যই অনেক ধন্যবাদ। আপনি তো এক জায়গায় যাবেন, আমি একটা একজনের একটা কমেন্ট পড়ি। আমি এখানে শো করতে পারি না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি এটাতে পচা খারাপ। বঙ্গভঙ্গ করে এক্সপেরিমেন্ট করাটা ব্যর্থ হয়েছে, পূর্ববঙ্গের বাঙালিরা বাঙালিয়ানা হারিয়েছে ধর্মের বাড়াবাড়িতে, ছোট হয়েছে পশ্চিমবঙ্গে বাঙালিয়ানা হারাবার উপক্রম হয়ে গেছে, রাসেল প্রীতম বলে একজন বলেছে। সো আসলে আপনি ভেঙে যাচ্ছিলেন, তো আপনার আর কথাটা আবার পড়ে শোনালে আমি পুরোটাই শুনেছি, কিন্তু আমার জন্য ভালো হয়। বলছে বঙ্গভঙ্গ করে এক্সপেরিমেন্ট করাটা ব্যর্থ হয়েছে, পূর্ববঙ্গের বাঙালিরা বাঙালিয়ানা হারিয়ে ধর্মের বাড়াবাড়িতে, ছোট হয়ে পশ্চিমবঙ্গ বাঙালিয়ানা হারাবার উপক্রম হয়েছে। এটা লিখেছেন রাসেল প্রীতম, মোহাম্মদ রাসেল প্রীতম। বলতে চাচ্ছে যে সব বাংলাতেই বাঙালিরা একদম হারিয়ে যাচ্ছে, এরকম একটা ছোট হয়ে পশ্চিমবঙ্গ তাদের কৃষ্টি কালচার হারাতে বসেছে, এটা বোধহয় ছিল, এটা দ্বিতীয়বারও ভেঙে গেল। ওকে, আমি বুঝে ফেলছি। মূলত আমি ওনার উত্তর প্রশ্নে বা ওনার মন্তব্যের উত্তরে সরাসরি না গিয়ে খুব সংক্ষেপে এটা এইভাবে বলবো। দেখুন, মানে আমরা যা চাই তা আমার নিজস্ব স্বপ্ন থেকে চাই, বা ঢাকা কেন্দ্রিক তৎকালীন
ধনী মুসলমানেরা, নবাব পরিবার কেন্দ্রিক মুসলমানেরা, তারা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্রের চিন্তা করলেন, যার ফলস্বরূপ হলো বঙ্গভঙ্গ 1905 সালে। কিন্তু সেই বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন আমাদের বিশ্বকবি সহ বহু বাঙালি জন। এই বহু বাঙালির ভিতরে কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাঙালি জন বলেছি, হিন্দু মুসলমান বলিনি, বিকজ আমরা বাঙালি জন। বাংলা একটি ভূমি, যেই ভূমিতে আমাদের মুসলমানিত্ব এসেছে সর্বশেষ। এই ভূমিতে আমরা বুদ্ধ ছিলাম, আমরা হিন্দু ছিলাম, আমরা সনাতনী ছিলাম, আমরা অনেক ছিলাম, কিন্তু ইসলাম এসেছে সর্বশেষ। এবং সেটাও পারস্যদের কাছ থেকে, সেটা সরাসরি আরব থেকে নয়। আজকের যে 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 ওয়াহাবিজম, এটা নয়, সেটা হলো আপনারা ইয়ের কথা জানেন, আমাদের পীরদের কথা জানেন, তারা সকলেই এসেছেন ইরান থেকে, এবং এই সুফিবাদের মাধ্যমেই ইসলাম আমাদের দেশে আসে। এবং এই ইসলামের মাধ্যমে যারা, মানে তারপর এই শাসক গোষ্ঠী, মানে ধনী নবাব ফ্যামিলির অংশ, তারা এই বাংলাকে ভাগ করতে চেষ্টা করলো এবং উত্তেজনা তৈরি করলো যে হিন্দু আমার প্রতিটি গ্রামের, আমি এটা গল্প না, ফ্যাক্ট, প্রতিটি গ্রামের ভার, আমাদের পশ্চিমবঙ্গ বলেন আর আমাদের পূর্ববঙ্গ বা বাংলাদেশ বলেন, এই বাংলাদেশের প্রতিটি গ্রামে আমার নেইবার, সে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমরা একবারে মুসলমান আর একবারে হিন্দু আমার গ্রামে সমানেই হয়েছিল বা আছে, আমরা বাঙালি। তার অর্থ হলো সেই যে বাঙালি জন বঙ্গভঙ্গ রদ আন্দোলনে যোগদান করলেন, তার ফলশ্রুতিতে 1906 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। কিন্তু মৌলিক যে একটি আচর, আমার শরীরে যখন কাটা দাগ হয়, এটা মিশে যায় না, মানে আমি বলছি এটা ঠিক হয়ে যায় হয়তো বা, কিন্তু এটা ঠিক হয় না, এই দাগটা থেকে যায়। সো এই 1905 সালের এই যে বঙ্গভঙ্গ, সেটার রেশ ধরে তারপরে 1940-এর লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবে প্রস্তাবটা করে বাঙালি মুসলমানেরা, নট পশ্চিমা কোনো মুসলমানেরা। আর দিল্লি থেকে, বোম্বে থেকে এসে উনি তো আমাদের যেটা বলছিলাম প্রথমেই, যে আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের আইডিয়াটিও সে চুরি করে নিয়ে গেল। এবং ফজলুল হক নিজে তারপর সেই আর পাকিস্তানের কোনো মিটিংয়ে উনি যোগদান করেননি, কোনো আমি কিন্তু প্রশংসা করছি না, আমি ইতিহাস বলছি, এসবগুলি সবই ভুল রাজনীতি। এই ভুল রাজনীতির ফসল হলো আজকের এই ডক্টর ইউনুস, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশ দখল করেছেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরা সেই পূর্বের মতনই বাঙালি রয়েছেন, শুধু জগদ্দল পাথরের নেই। এই যে একটি মনস্টার আমাদের ঘাড়ে চেপে বসেছে, যেহেতু সে জানে ক্ষমতাচ্যুতির সাথে সাথেই তাকে যদি মানুষ ধরতে পারে, আমি এটা চিন্তাও করতে চাই না। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, আপনি আমাকে সময় দিয়েছেন, দৃষ্টিকোণকে সময় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও কোনো কথা বলবো এরকমই কোনো বিষয়, এবং আপনি একটা কাজ করবেন, সেটা বলেছেন যে আমরা একসাথে করব আপনার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে। আপনি খুব ছোট কথায় আমাদের দর্শকদের কিছু বলতে চান? স্বস্তির কথা বলেন, কারণ আপনি আছেন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেই জন্য। না, বর্তমান আমরা যেখান থেকে, মানে বিষয়টা খুব সংক্ষেপে বললেও বলাটা বিয়ে হবে না, মানে ঠিক হবে না। সেটা হলো আমাদের ওয়াশিংটন ডিসিতে পলিটিক্স এন্ড পলিসি, ডিপ্লোমেসি, এটা একদিনে চেঞ্জ হয় না, এটা একদিনে চেঞ্জের বিষয় না। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আমেরিকার জন্য তেমন কোনো মাথা ব্যথার কারণ নেই, কারণ সেখানে ভারতবর্ষ রয়েছে তার বন্ধু হিসাবে। যেহেতু ভারতবর্ষ বন্ধুত্ব রক্ষা করে, ভারতবর্ষের বন্ধুত্ব আমেরিকা রক্ষা করতে চায়, অবশ্যই চায়। এটার অনেকগুলো ফ্যাক্টর, এটা অন্যদিন আলাপ করব। এটা শুধুই রাজনৈতিক ফ্যাক্টর নয়, এটা শুধুই ভৌগোলিক ফ্যাক্টর নয়। আমেরিকা পৃথিবীর অনেকগুলো, এমনকি ক্ষুদ্রতম রাষ্ট্রের সাথেও তাদের সুপার সম্পর্ক রাখতে হয়, কারণ আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেই দেশের মানুষেরা এই দেশটা পরিচালনা করে। অতএব এটা একটা ইঙ্গিত থাকলো এখানে।
আরেকটা হলো ভারতকে বাদ দিয়ে, ভারতকে উস্কিয়ে বাংলাদেশে আমরা বাংলাদেশকে যে, মানে এই কথাটা আপনি বলাতে আবার সংযোগ করতে হচ্ছে, বাংলাদেশের জন্মের পর বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো, বাংলাদেশকে ধ্বংস করা হলো, একটি ব্রিজও তৈরি হয়নি, শিক্ষার মান উন্নয়ন হয়নি, কারো কিছু হয়নি। আমি ঢাকা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে থাকি, আমার গ্রাম। আমার স্কুল জীবনে ঢাকাতে আসতে আমার বাবা পণ্ডিত গোলাম সত্তার ভোরে আজানের সময় উঠিয়ে হলার বাসে উঠিয়ে দিতেন। সেই বাস করে নরসিংদী শিবপুর হয়ে ঢাকায় পৌঁছতে সন্ধ্যায় সূর্য অস্ত হতো। এই সমস্ত কিছুকে 2 ঘন্টার ভিতরে নিয়ে আসলেন এই শেখ হাসিনার সরকার, একমাত্র সরকার। এবং এই যে মিরাকল উনি তৈরি করলেন, এই মিরাকলকে এখন গত 15 মাসে ধ্বংস করে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে ব্যবসায়ীরা হাহাকার করছে। বিশ্ব ইকোনমিক ব্যবস্থায় বাংলাদেশের মান অনেক নিচে চলে গেছে। আমি আর এটা লম্বা করব না। ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল, কিন্তু আমাদের সঙ্গবদ্ধ থাকতে হবে, কোনো ক্রমেই কোনো মেটিকুলাসলি ডিজাইন, এবং আমি স্পেশালি বলবো ধর্মীয় উন্মাদনা যাতে আপনাকে আক্রান্ত না করে। কারণ ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি যদিও এইভাবে আমি কিছুই জানি না, আমি এই শব্দগুলোর অর্থও জানি না, কিন্তু এখন কথা বলতে গিয়ে কিছু কিছু এই আরবি সেন্টেন্স গুলোকে আমার ট্রান্সলেট করতে হলো। সেটা হলো লাকুম দীনুকুম ওলিয়া দিন। What is that? দ্যাট ইজ তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। হ্যাঁ, তাহলে আমাদেরকে, আমাদের বাংলাদেশ, বাঙালির বাংলাদেশ, এটা আওয়ামী লীগ, আমি আরো একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ আমলে 16 বছরে বা 17 বছরে এই সমালোচকেরা সব সময় বলতেন বঙ্গবন্ধুকে তা আমরাও ভালোবাসি, বঙ্গবন্ধু তো আমাদের। কিন্তু এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় করে ফেলেছে। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ 15 মাস ক্ষমতায় নেই, তাহলে আপনারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দেখাচ্ছেন না কেন? তাহলে কেন আপনারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানছেন না? তাহলে কেন আপনারা প্রমাণ করছেন না যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয়করণ করেছিল, আমরা নয়, আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান দিয়েছি। এই দেখো 32 নম্বরকে টাচ করতে দেইনি, এবং যারা করেছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। স্বাভাবিক দেশের, প্রতিটি দেশের, পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের মাঝে পড়ে সম্পত্তির অর্জন এবং সেটা নির্ভেজাল উপভোগ করা। এই যে 32 নম্বর, এটা তো কোনো ব্যক্তির সম্পদ না, এটা বাংলাদেশ গভর্নমেন্টের সম্পদ। সেই সম্পদকে যে ধ্বংস করা হলো, এর বিরুদ্ধে কি বাংলাদেশ সরকার কোন ধরনের আইনি ব্যবস্থা নিয়েছেন? কোন কেস হয়েছে কোথাও? আজকে ডিসেম্বরের 6 তারিখ, আমাদের দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমি এটা আবেদন রাখলাম, ডিসেম্বরের 6, 2025 এর মাঝে এই 32 নম্বর ভাঙ্গা নিয়ে যদি কোনো ভাবে কোনো আইনি ব্যবস্থা বা কোনো কেস বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার করেছেন, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা জানি করেনি, অতএব এটা একটা বিরাট আইনি লঙ্ঘন। অতএব এটা কোনো সুস্থ সরকার নয়। সরকার কি করবে? কি বলে তো সরকারই করিয়েছে, তো সরকার কি আর কেন মানে না, মানে এই প্রশ্নটা তো আমার ইয়েতেই রয়ে গেল, যে তার অর্থ হলো যে তারা আইন মানে না, তারা হলো যে আমরা ক্ষমতা দখল করে আছি, যতদিন পারি থাকবো, তারপর কিছু চলে যাব, কিছুই হবে। প্রতিটি ছেলে যাদের কিছুই ছিল না, এখন তারা জৌলস ভাবে বিয়েটা সমাপন করছে। হোয়াট এ সিরিয়াস, বড় বড় গাড়ি থেকে নামে। হ্যাঁ, প্রতিটি ছেলে, তাদের স্কুল কলেজের খবর নেই। শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। অতএব বাংলাদেশের একটা বিরাট জেনারেশন আসবে, বিরাট একটা জেনারেশন সামনে আসছে, যারা আসলে শিক্ষার মূল্যটাই বুঝবে না, এবং এটা আমাদের জন্য খুবই খারাপ একটা লক্ষণ। ভয় দেখাচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে, কামালকে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে। যেটা করবে, বাংলার প্রবাদে রয়েছে, যত গর্জে
তত বর্ষে না, খালি কলস বাজে বেশি। সো ওনারা যেটা করবে এটা তো বলার প্রয়োজন নেই, এটা করে দেখাই দেখ। শেখ হাসিনা তো বলে নাই ভারত থেকে একজনকে নিয়ে সে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, এটা বলেন নাই। এবং আজও জানি না তাকে কে তাকে কি নিয়ে এসেছিলেন কিনা, না সে নিজেই ঢাকায় ঘুরতে এসেছিলেন। তাহলে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি। আপনি জানেন যে খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ, তিনি কয়েকদিন যাবত উনি জীবিত না মৃত সেটা নিয়ে একটা স্পেকুলেশন চলছে, কথাবার্তা চলছে। তারপরে ওনার ছেলের বউ বাংলাদেশে গেছে, ওনাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রেডি, কাতার থেকে পাঠানো হবে। এখন শোনা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স জটিলতা, আবার তারেক রহমান আসবে আসবে এরকম একটা ভাব ছিল, এখন আবার আসবে না। এর মাঝখানে একটা কথা যেটা ভীষণ ভাবে আসছে যে তারেক রহমান আসন্ন নির্বাচনে তারেক রহমান আবার 3টা সিটে উনি মনোনয়ন পত্র নিয়েছেন, উনি ইলেকশনও করবেন, তার স্টেটাস সবকিছু মিলিয়ে এই যে খালেদা জিয়ার এখন বলতেছে যে খালেদা জিয়ার ছেলের বউ গেছিলেন যে ওনাকে নিয়ে লন্ডন যাবেন, কিন্তু শোনা যাচ্ছে যে ভেতরে তাদের রাজনৈতিক দলের ভেতরে নেতাকর্মী অনেকে চাচ্ছেন না খালেদা জিয়া দেশের বাইরে যাক, এরকম কিছু, বা ইউনূস সরকার যেতে দিতে চাচ্ছে না। সবই কিন্তু শোনা কথা, মানে যেহেতু ওনারা সব ক্লিয়ার করছেন না কিছু, সেহেতু শোনা কথা। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি প্রথমতই বলি, সকল কথাই শোনা কথা। আমার আর আপনার কাজই হলো শোনা কথাকে বিশ্লেষণ করা এবং সেখান থেকে মানুষকে রিয়েল তথ্যটা যাতে পৌঁছে দিতে পারি। একটু আগেই বলছিলাম আমরা জয়শঙ্করের কথা। জয়শঙ্কর একটি দুর্দান্ত কথা বলেছেন গত 4-5-6 ঘন্টা আগে, মানে ইন্ডিয়ান টাইমে। উনি বলেছেন, আমরা শুনছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী অভিযোগ করছেন আগের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এটা বলেছেন জয়শঙ্কর। এখন কোথায় বলেছেন এটা? উনি মানে আসছে নিউজে থেকে, কিন্তু উনি ভারতে অবশ্যই উনি ওনার মন্ত্রণালয়ের বা কোথাও বলেছেন। এখন বিষয়টা হলো যে বাংলাদেশে আমরা সব আন্দোলন করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, কিন্তু ওই দিকে আলাপ নেই। এখন বাংলাদেশের মৌলিক আলাপ কোথায় নিয়ে গেলেন? এক ব্যক্তির কাছে 18 কোটি মানুষকে জিম্মি করে ফেললেন। সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ বা সুস্থ সেটা আজকের আলোচনার বিষয় না, কিন্তু আমাকে বলতে হচ্ছে বয়সের কারণেই উনি অসুস্থ। বয়স একটা বড় ফ্যাক্টর। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সেটা ডাক্তার বলে দিলেন যে ওইটা তো বার্ধক্যজনিত রোগ, এবং উনি বার্ধক্যজনিত রোগে। এখন এই ব্যক্তিটাকে বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন। এসবগুলো হাস্যকর ব্যক্তি বিষয়। একটা হসপিটালকে এমন তৈরি করা হলো, হসপিটালে অন্য কোনো মানুষ কি সেখানে চিকিৎসা নিতে পারছে? স্বাভাবিক না। এই যে অবস্থাটা তৈরি করা হলো এবং বানানো হলো, সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। উনি এই মুহূর্তে এটার তো কোনো প্রয়োজনীয়তা নেই। আর 18 কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তি কেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন, এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। যেহেতু 21শে অগাস্টের পর দিন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে হত্যা করবে। উনি তো গ্রেনেড বেনিটি ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন। অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, সত্যি কোনো সহানুভূতি নেই। কারণ বার্ধক্যজনিত বিষয়ে ওনার সকলেই, আমি সহ সকলেই একদিন মারা যাব, থাকবো না। এটার জন্য পৃথিবী বসে থাকবে কেন? পৃথিবীর মৌলিক কাজ এটা নয়, এবং বাংলাদেশের জনগণের মৌলিক কাজ এটা নয়। ওনার চিকিৎসার সুব্যবস্থা যদি কেউ করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওনাকে, যেহেতু উনি এতগুলো মানুষকে গ্রেনেড হামলায়, ওনার ছেলে যে তারেক রহমান যেটার মাস্টার মাইন্ড, সেখানে উনি সেই বিষয়টাকে উড়িয়ে দিলেন বা হাস্যকর করলেন, বা এটা নিয়ে এমন মন্তব্য করলেন যে শেখ হাসিনা বেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেলেন। হোয়াট এ ক্রাইম! এইটা এখন যে কথাটা আপনি বলছেন শোনা যাচ্ছে না, বাস্তবতা হলো
তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয়, তাহলে তো তাকে অ্যাক্টিভলি মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই তার, এর যে বড় সহজ সুযোগ তো তার আসবে না। কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না, তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে যেটা সে ডিঙ্গাতে পারছে না, বলতে পারছে না। তাতে আরো হজবরল তৈরি করলো এসব কিছু বলে। এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক। আইনের কোনো বাধা নেই ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো আইনি বাধা নেই। কিন্তু সে যদি বাংলাদেশ পরিত্যাগ করে থাকে, আমি একটা কথা বলি, যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি, একটা ক্লু দিচ্ছি। বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উনি যদি সেই যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো, উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না, তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেসবগুলো আপনারা একটু খুঁজে দেখতে হবে। যেহেতু ডক্টর ইউনূস নিজেই বলেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি, হঠাৎ করে আসেনি, অতএব ডক্টর ইউনূস যখন আমার মনে হয় 6 অথবা 7ই অগস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে 7 সিস্টার্স এবং ওয়েস্ট বেঙ্গল, বার্মা এসবগুলোতে অশান্তি বিরাজ করবে, অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে নাক গলায়। এটা তো তাদের হঠাৎ করে আসেনি আকাশ থেকে, পূর্ব পরিকল্পিত। এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন, সেটা আমি করেন অ্যানালাইসিস, মানে সেটা অ্যানালাইসিস করবেন তো বটেই, করবো তো বটেই, কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে। আজকের সর্বশেষ সংবাদটা বলে, সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার ইন্দো প্যাসিফিক জোনে। যদিও ইন্দো প্যাসিফিক জোনে পাকিস্তান পড়ে না, বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে আছেন, এবং আমরা বিশ্বাস করি আর না করি, পৃথিবীতে গণতে হলে ভারতকে গণতে হয়। রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে, তখন 71-এর যে আমাদের স্বাধীনতা, তখন এত দ্রুত হওয়ার এই যে কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে। অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য কি বলবো পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে উস্কানোর জন্য, ভারতের পলিটিশিয়ানরা, আমার কথায় যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি, দ্যাটস নট কারেক্ট। স্টেপটা হলো ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে। ভারত আমাদের একমাত্র নেইবার, যেই নেইবার যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে, পানি, খাবার, স্বাস্থ্য, চিকিৎসা, এভরিথিং। আমরা কোন ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে